হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি একটি ভয়ঙ্কর গল্প পাঠ করতে চলেছি। গল্পটির নাম ডোডো। চলো শুরু করা যাক। জীবনে সেদিন যে অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা ঘটে গেল সেটা কিছুতেই আর ভুলতে পারছি না। কেবলই মনে হচ্ছে এ কি কখনো সম্ভব? ডোডো কি এখনো আমাকে মনে রেখেছে? আবার তখনই মনে হয়েছে মনে না রাখবেই বা কেন? আমিই কি ভুলতে পেরেছি? তখন আমি স্কুলে পড়ি, মফস্বল শহর। আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে মিশনারি সাহেবদের বেশ বড় একটা হাসপাতাল ছিল। খাস ইউরোপিয়ান সাহেব ডাক্তাররা সপরিবারে সেখানে থাকতেন। ওই সাহেব পল্লীটাকে এখানকার লোকে বলতো মিশন। কারো বড় রকমের অসুখ করলে লোকে বলতো মিশন হাসপাতালে নিয়ে যাও, সেরে উঠবেই। আমার বাবা ছিলেন নামকরা ডাক্তার। সেই সূত্রে হাসপাতালের সাহেব ডাক্তারদের সঙ্গে বেশ খাতির ছিল। তারা প্রায়ই বড়দিনে, ইংরাজি নববর্ষে, ছেলে মেয়েদের জন্মদিনে আমাদের নেমন্তন্ন করতেন। বাবা মার সঙ্গে আমিও ঘোড়ার গাড়ি চেপে সাহেবদের বাড়ি নেমন্তন্ন খেতে যেতাম। ওদের মধ্যে বাবার বেশি বন্ধুত্ব ছিল ম্যাকলার্ন সাহেবের সঙ্গে। মেম সাহেবও ছিলেন খুব মিশুকে। তিনি চাইতেন আমরা যেন প্রায়ই ওদের বাড়ি বেড়াতে যাই। সেই জন্যে বিশেষ বিশেষ দিন ছাড়াও আমরা ম্যাকলার্ন সাহেবের বাড়ি যেতাম। এই বাড়িতেই ডোডোর সঙ্গে আমার ভাব হয়। আমারই বয়সী ডোডো, সাহেব বাচ্চা, সাদা ধবধবে রং, কোকড়ানো কটা চুল, চোখের মণি নীলচে, ভারী সুন্দর দেখতে। কিন্তু তাকে সবসময়ই কেমন যেন বিষণ্ণ মনে হতো। পরে জেনেছিলাম ডোডো ম্যাকলানদের নিজের কেউ নয়, ওদের কোনো আত্মীয়ের ছেলে। মা বাপ মরে গিয়েছিল বলে একে এরা পালন করছে। ডোডোর সঙ্গে আমার এমন ভাব হয়ে গিয়েছিল যে প্রায় ওর কাছে যেতে ইচ্ছে করত। কিন্তু তখন আমি ছেলে মানুষ, একা যেতে পারতাম না। মা বাবা যখন যেত শুধু তখনই ওর সঙ্গে দেখা হতো। একদিন ওদের বাড়ি গিয়েছি, তখন সন্ধে হয়। গুড ইভিনিং ডক্টর ম্যাকলান বলে বাবা হাসতে হাসতে আমাদের নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। ম্যাকলান সাহেবও তাড়াতাড়ি এগিয়ে এসে গুড ইভিনিং বলে আমাদের অভ্যর্থনা করলেন। কিন্তু সেদিন ম্যাকলান সাহেব কি একটা ব্যাপার নিয়ে হাসপাতালের হেড কম্পাউন্ডার চৌধুরী সাহেব আর অন্য কম্পাউন্ডারের সঙ্গে খুব বিরক্ত হয়ে কথা বলছিলেন। আমরা গিয়ে পড়তে ম্যাকলান সাহেব ওদের সরিয়ে দিয়ে বাবার সঙ্গে গল্প করতে লাগলেন। ওরা বহুদিন বাংলাদেশে থাকতে থাকতে বাংলা কথা বুঝতে পারতেন, ভাঙা ভাঙা বাংলাতে কথাও বলতে পারতেন। যাই হোক, আমি ডোডোকে খুঁজছিলাম। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, অনেক ঘর, তার সঙ্গে টানা হাসপাতাল। ও যে কোথায় আছে? খুঁজতে খুঁজতে বাগানের ধারে ছোট ঘরটায় ওকে পেলাম। দেখি এই গরমেও ডোডো গলায় মাফলার জড়িয়ে চুপচাপ বসে আছে। আমায় দেখে ও তো খুব খুশি, কিন্তু আমি খুশি হতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তোমার কি অসুখ করেছে? ও বলল, হ্যাঁ, টনসিল সেপটিক হয়ে গেছে, অপারেশন হবে। যদিও তখন শুনতাম
টনসিল কাটানো খুব বিপজ্জনক ব্যাপার। তবু বন্ধুকে সাহস দিয়ে বললাম, ভয় কি, বাড়িতে বড় বড় ডাক্তার। ডোডো ম্লান হেসে বলল, না, অপারেশনের জন্য চিন্তা করছি না। তবে এমন চুপচাপ বসে? ও হঠাৎ আমায় থামিয়ে দিয়ে কিছু একটা শোনার জন্য কান পাতল। ড্রয়িং রুমে তখন বাবার সঙ্গে ম্যাকলান সাহেবের কথা হচ্ছিল। সাহেব বেশ উত্তেজিত হয়ে বলছিলেন, হাসপাতাল থেকে প্রায় যদি এত দামি দামি ওষুধ চুরি যায় তাহলে আমার স্টেপ নেওয়া উচিত, বলুন। বাবা বললেন, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ না, এরা সবাই পুরনো লোক। শুধু শুধু কী করে সন্দেহ করি বলুন। ডোডো আমার দিকে ফিরে হাতটা ধরে বলল, অপারেশনের জন্য নয়, মনটা আমার খুব খারাপ হয়ে আছে বন্ধু। কেন? ডোডো তখনই কিছু বলল না, কি যেন ভাবতে লাগলো। একটু পরে বলল, কারো নামে লাগাতে নেই, ক্রাইস্ট তাতে দুঃখ পান। তবু আমার মনে হয় যে দুষ্ট লোক, যে পরের ক্ষতি করে, যে চোর, তাকে ধরিয়ে দিলে অন্যায় হবে না। ক্রাইস্ট নিশ্চয়ই আমায় ক্ষমা করবেন। তুমি কি বলো? বললাম, নিশ্চয়ই, কিন্তু তুমি কার কথা বলছো? ও তখন খানিকটা নিশ্চিন্ত হয়ে আমার হাতটা ধরে বলল, ওই যে শুনলে, আঙ্কেল ওষুধ চুরির কথা বলছিলেন। রোজ রোজ চুরি চুরি করে সেই ওষুধ বাজারে বিক্রি করে দেয়। কে? বোকার মতো জিজ্ঞেস করলাম। ডোডো বললে, চোর যে কে আঙ্কেল তো ধরতে পারছেন না, সন্দেহ করছে কম্পাউন্ডারকেই। কিন্তু কম্পাউন্ডার তো অনেকজনই, মিস্টার চৌধুরী, মিস্টার মণ্ডল, মিস্টার বিশ্বাস, মিস্টার গুই। টুডু একটু থামল, তারপর বলল, তাছাড়া এখানকার যে হেড ক্লার্ক, তাকেও আঙ্কেলের সন্দেহ। কিন্তু বন্ধু, আমি জানি কে চোর, বলে উত্তেজনায় আমার হাতটা চেপে ধরল। তুমি জানো? হ্যাঁ। তো আঙ্কেলকে বলছো না কেন? কি করে বলবো তাই ভাবছি। আমার মনে মনে দুঃখ পাচ্ছি। সে মানুষটা খুবই পুরনো, আমাদের সকলেরই নিজের লোকের মতো। আমি তাকে খুবই শ্রদ্ধা করতাম। তুমি ঠিক জানো সেই চুরি করছে? ইয়েস। খুব জোর দিয়ে কথাটা বলতে গিয়ে ও কেসে উঠল। সঙ্গে সঙ্গে গলার ব্যথায় কাতর হয়ে পড়ল। একটু সামলে নিয়ে বলল, আজই দুপুরবেলা একা একা হাসপাতালে ঘুরছি। ঘুরতে ঘুরতে ওষুধের ঘরের কাছে যেই এসেছি, অমনি জানলার ফাঁক দিয়ে দেখি। কথা শেষ হলো না, হঠাৎ ডোডো চমকে উঠল। হু ইজ দেয়ার? কে ওখানে? সঙ্গে সঙ্গে বাগানের দিকের জানলার পাশ থেকে কেউ চট করে সরে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে বললাম, চোর? ডোডো বলল, বোধ হয় আমাদের কথা শোনার চেষ্টা করছিল। একটু ভেবে বলল, চলো ভেতরে গিয়েই বসি। এর দুদিন পরে ডোডোর টনসিল অপারেশন হলো। অপারেশন সফল হয়েছে। আমি তো মা বাবাকে নিয়ে সেই দিনই বিকেলে ডোডোকে দেখতে গেলাম। ডোডোর জ্ঞান ফিরেছে, ওর সর্বাঙ্গ চাদর দিয়ে ঢাকা। ডোডো শুধু একবার তাকালো। সে চাহনি দেখে বুঝলাম ও চিনতে পেরেছে। কিন্তু কষ্ট লাগলো যখন দেখলাম ওর হাত পা লোহার খাটের সঙ্গে বাঁধা। নার্স বলল, ও ভালোই আছে। পরের দিন বেলা তখন 10টা। স্কুল যাবার জন্য রেডি হচ্ছি।
বাবা শুকনো মুখে এসে দাঁড়ালেন। আমাকে আর মাকে একসঙ্গেই দুঃসংবাদটা দিলেন। ডোডো কাল গভীর রাত্রিরে মারা গেছে। আজ এতকাল পরেও মনে আছে আমি চিৎকার করে বলেছিলাম, মারা যায়নি, মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। বাবা আমাকে ধমকে উঠেছিলেন, বলেছিলেন, পাগল নাকি, অত বড় হাসপাতাল, ম্যাকলান সাহেবের বাড়ির লোক, মেরে ফেললেই হলো, আর কেনই বা মারবে। বাবাকে কিছু বলতে পারিনি, কিন্তু মাকে সব বলেছিলাম। ডোডো স্বচক্ষে চুরি করতে দেখেছিল, কিন্তু নাম বলবার আগেই ওকে থামতে হয়েছিল। কিন্তু মাও সেদিন 10 বছরের ছেলের কথা বিশ্বাস করেনি। বলল, তাছাড়া কেউ খুন করেছে বুঝতে পারলে সাহেব ছেড়ে দিত। যুক্তি অবশ্য অকাট্য। তারপর আর ও নিয়ে ভাবিনি। কিন্তু অনেক পরে কলকাতার কর্মজীবনের মাঝে মাঝে যখন ডোডোর কথা মনে হতো, তখনই ভাবতাম, সত্যিই কি ওর স্বাভাবিক মৃত্যু হয়েছিল, নাকি খুন করা হয়েছিল। হ্যাঁ, সাহেবের বাড়ির কেস, খুন সন্দেহ হলে সহজে ছেড়ে দিত না ঠিকই, কিন্তু মনে রাখতে হবে ডোডো ওদের নিজেদের কেউ ছিল না। সেজন্য হয়তো যতটা তলিয়ে দেখা উচিত ছিল ততটা দেখেননি। প্রায় 40 বছর পর আবার একদিন দেশে আসার সুযোগ হলো। সাহেবরা এখন আর নেই, তবে জায়গাটার নাম মিশন এখনও আছে। এখানে একটা স্কুল হয়েছে, সেই স্কুলে রবীন্দ্র জন্মোৎসব। আমায় সভাপতি হতে হয়েছে। আমি যেতেই যিনি আমায় সাদর অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন, তার বয়স প্রায় 80। সাদা ধবধবে চুল, চোখে পুরু লেন্সের চশমা। ইনি সেই চৌধুরী সাহেব, যিনি হাসপাতালের হেড কম্পাউন্ডার ছিলেন। বর্তমানে তিনি এই স্কুলের প্রেসিডেন্ট। পুরানোদের মতো সেই ক্লার্কবাবুটিও বেঁচে আছেন। তবে দুঃখের কথা, তার ছেলেটি, তাকে অবশ্য চিনতাম না, একটা খুনের মামলায় জেল খাটছে। খুনের কথা শুনেই মনটা আমার ছ্যাদ করে উঠল। ডোডোর কথা মনে পড়ে গেল। সে যাকে চুরি করতে দেখেছিল তার নামটা প্রকাশ করে যেতে পারেনি, তার আগেই মরতে হয়েছিল। সে কি তবে ওই ক্লার্কবাবুরই কাজ? নইলে তার ছেলে খুনি হয় কি করে? সভা শেষ হতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে যখন শুতে গেলাম, রাত তখন 10টা বাজে। আমার শোবার ব্যবস্থা হয়েছিল ম্যাকলান সাহেবের বাড়িতেই। বাড়িটা যদিও পুরনো, তবু এই একটা ঘরই মোটামুটি ভালো ছিল। জানালা বা দরজার কোনো খিল ছিল না, তবে দরজায় লোহার ছিটকিনিটা টিকেছিল কোনো রকমে। যাক, তাই যথেষ্ট। বাড়িতে ইলেকট্রিকের কোনো ব্যাপার ছিল না, তবে উদ্যোক্তারা একটা লণ্ঠন দিয়ে গিয়েছিল। দরজায় ছিটকিনি এঁটে লণ্ঠনের তেল কতটা আছে দেখছি। কে যেন দরজায় শব্দ করল, ঠুক ঠুক ঠুক। বুকটা কেন যেন ধড়াস করে উঠল। কে? শুয়ে পড়লেন নাকি? না, যাই বলে উঠে দরজা খুলে দিলাম। দেখি চৌধুরী সাহেব এক হাতে টর্চ, অন্য হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে। আপনি আবার এত রাতে? উনি হাসলেন। বাঁধানো দাঁতগুলো ঝকঝক করে উঠল। না, দেখতে এলাম কোনো অসুবিধে হচ্ছে কিনা। বুঝতেই পারছেন, প্রেসিডেন্টের অনেক দায়িত্ব। না না, কিছুমাত্র অসুবিধা নেই। বেশ, খুশি হলাম। বৃদ্ধ চৌধুরী সাহেব আবার একটু হাসলেন। ভয় টয় পাবেন না তো?
আমি হেসে বললাম, কিসের ভয়? এই আর কি, পুরনো বাড়ি তো। না চৌধুরী সাহেব, ভূতের ভয় আমি পাই না। তাছাড়া এ বাড়ি আমার চেনা। তবে যদি ডোডোর প্রেতাত্মা দেখা দেয়। এতকাল পরে ডোডোর কথা শুনে বৃদ্ধর মুখটা কীরকম হয়ে গেল। ঢোক গিলে বললেন, ডোডোকে মনে আছে? নিশ্চয়ই। ওকে কি ভুলতে পারি? ওই লম্বা ঘরটার একেবারে শেষ দিকের বেডে ও মারা গিয়েছিল না? হ্যাঁ, বলেই বৃদ্ধ পিছু ফিরলেন। তারপর টর্চের আলো ফেলতে ফেলতে রাস্তায় গিয়ে নামলেন। অনেকক্ষণ পর্যন্ত তার লাঠির শব্দ শুনতে পেলাম। ঠক ঠক ঠক। ঘুম আসছিল না, কেবলই ডোডোর কথা মনে হচ্ছিল। তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, না তাকে খুন করা হয়েছিল? খুন করলে কে খুন করল? এর রহস্য তাহলে চিরদিনই অমীমাংসিত থেকে গেল। ভাবতে ভাবতে একসময়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন কত রাত জানি না। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে যেন একটা পাখি ক্রমাগত পাখা ঝাপটাচ্ছে। সেই শব্দে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মনে হলো মাথাটা বেজায় ঘুরছে। শুধু মাথা ঘোরায় নয়, সেই সঙ্গে গলার মধ্যে অসহ্য যন্ত্রণা। আমি ঢোক পর্যন্ত গিলতে পারছি না। মনে হচ্ছিল কেউ যেন ছুরি দিয়ে গলার আধখানা কেটে দিয়েছে। আমি ভয়ানক ভয় পেলাম। এ আমার কি হলো? শুধু তাই নয়, আমার মুখ দিয়ে অনর্গল লালা পড়ে জামা ভিজিয়ে দিচ্ছে। হাত দিয়ে মুছতে গেলাম, কিন্তু হাত তুলতে পারলাম না। দু হাত লোহার খাটের সঙ্গে বাঁধা। শুধু হাত নয়, সমস্ত চাদর ঢাকা শরীরটাই বাঁধা। আমি আবার চমকে উঠলাম। মনে করতে চেষ্টা করলাম, এই অবস্থা কখন আমার হলো? কে করলো? কোনো রকমে চোখ মেলে তাকালাম। অল্প অল্প আলো। লক্ষ্য পড়ল দেওয়ালের দিকে। একেবারে সামনের দেওয়ালে গির্জার মতো একটা ঘড়ি। এমন ঘড়ি আমি কখনো দেখিনি। ঘড়িতে তখন কাটায় কাটায় রাত 2টো। চোখ সরে গেল পাশের দেওয়ালে। সেখানে ঝুলছে পঞ্চম জর্জের ছবি। এ ছবি যেন ছোটবেলায় কোথায় দেখেছি। কোনো রকমে ঘাড়টা একটু কাত করলাম। কিন্তু ওরা কারা? ওই যে একটু দূরে সার লোহার খাটে নিঃশ্বাস শুয়ে, সব যেন মৃত। তবে কি হাসপাতালে রয়েছি? আমি কিছুই বুঝতে পারছি না। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখতে চেষ্টা করলাম। ভালো করে দেখতে পাচ্ছি না, সব যেন ঝাপসা। না, কেউ নেই। না কোনো ডাক্তার, না কোনো নার্স। একটু জল খাওয়া দরকার। নিদেন এক টুকরো বরফ। জিভ শুকিয়ে যাচ্ছে। এমনি সময়ে কে যেন সন্তর্পণে ঢুকলো। আহ, বাঁচলাম। তবু একজন জীবন্ত মানুষ। কিন্তু ওকে ডাকবো কি করে? আমি তো কথা বলতে পারছি না। না, লোকটা আমার দিকেই এগিয়ে আসছে। খুব যেন চেনা মনে হচ্ছে। একটু একটু করে চিনতে পারলাম। একে অনেকবার ম্যাকলান সাহেবের বাড়িতে দেখেছি। চৌধুরী সাহেব, হাসপাতালের হেড কম্পাউন্ডার। তিনি কাছে এসে দাঁড়ালেন। কিন্তু হাতে ওটা কি? ইঞ্জেকশনের সিরিঞ্জ? কেন ইঞ্জেকশন দেবেন? চৌধুরী সাহেব কাছে এসে দাঁড়ালেন। বাঁধন খুলে আমার বাঁ হাতটা তুলে নিলেন। আমি যথাসম্ভব করুণ চোখে তার দিকে তাকালাম, যেন বলতে চাইলাম, প্লিজ পুশ স্লোলি, দয়া করে আস্তে আস্তে দেবেন। কিন্তু উনি যখন আমার হাতে ছুঁচটা ফোটাচ্ছেন,
তখন তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। কি ভয়ঙ্কর সে দৃষ্টি! বুঝতে পারলাম না উনি অমন করে আমাকে দেখছেন কেন। সঙ্গে সঙ্গেই ছুঁচটা বিধিয়ে দিলেন, আর পা থেকে ঘাড় পর্যন্ত সমস্ত শিরাগুলো ঝনঝন করে উঠল। তারপরের কথা আমি জানি না। পরে লোকমুখে যা শুনেছি তাই লিখছি। তখন সবে সূর্য উঠবে উঠবে করছে। স্কুলের দারোয়ান দেখল প্রেসিডেন্ট বাবু লাঠি হাতে ম্যাক সাহেবের বাড়ির দিকে যাচ্ছেন। এত ভোরে প্রেসিডেন্ট বাবু বেরোন না, নিশ্চয়ই কোনো জরুরি দরকারে যাচ্ছেন বলে দারোয়ানও এগিয়ে গেল। দারোয়ান দেখল যে ঘরে কলকাতার বাবুটি শুয়েছিল চৌধুরী সাহেব সেই ঘরের দরজায় কড়া নাড়ছেন আর বলছেন, আর কত ঘুমোবেন মশাই, উঠুন, চা নিয়ে আসছে। দারোয়ান দূরে দাঁড়িয়ে দরজা খোলার শব্দ শুনল। তারপরে কি হলো, হঠাৎ চৌধুরী সাহেব ভয়ে চিৎকার করে উঠলেন, ডোডো ডোডো বলেই তিনি যেন প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। দারোয়ান তো অবাক। চৌধুরী সাহেব ঘরের মধ্যে এমন কি দেখলেন যাতে এত ভয় পেয়ে গেলেন? ডোডোই বা কী জিনিস, আর বুড়ো মানুষটি যেভাবে ছুটছেন! ভাবতে ভাবতে দারোয়ান দেখল চৌধুরী সাহেবের হাত থেকে লাঠিটা ছিটকে পড়ে গেল। কিন্তু তবু চৌধুরী সাহেব বাড়ির দিকে ছুটছেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে, চোখ মুখ লাল। বাবু দাঁড়ান, বাবু দাঁড়ান বলতে বলতে দারোয়ান ছুটে গেল তার কাছে। সেই সময়ে চৌধুরী সাহেবের এক পাটি চটি খুলে গেল, আর তিনি হুমড়ে খেয়ে পড়লেন রাস্তার উপর। সেই যে পড়লেন আর উঠলেন না। ততক্ষণে ভিড় জমে গেছে। চৌধুরী সাহেবের বাড়িটা তার বাড়িতে পৌঁছে দিয়ে ওরা এসে দাঁড়ালো ম্যাক সাহেবের বাড়িতে। এমন কি দেখে চৌধুরী সাহেবের মতো সাহসী পুরুষ ভয় পেয়ে গিয়েছিলেন? না, ঘরের মধ্যে ভয় পাবার মতো কিছুই ছিল না। আমি যেমন ঘুমাচ্ছিলাম তেমনই ঘুমোচ্ছি। ওরা খুব আশ্চর্য হলো। প্রথমত, দরজা খুলে দিল কে? দ্বিতীয়ত, আমাকে দেখে ভয় পাবার কী ছিল? তৃতীয়ত, কি ডোডো বলে যদি কারো প্রেতাত্মাকে তিনি দেখেই থাকেন, তাহলে হঠাৎ আজ কেন? এ বাড়িতে তিনি তো এর আগে অনেকবারই একা একা এসেছেন। এসব রহস্যের কোনো মীমাংসা আমিও করতে পারিনি। তবে চলে আসবার সময় ওই ঘরের কোলঙ্গায় একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম। যখন ঘরে ঢুকেছিলাম, যতদূর মনে আছে কোলঙ্গায় ওটা ছিল না। জিনিসটা আর কিছুই নয়, একটা পুরনো ভাঙা ইঞ্জেকশনের সিরিঞ্জ। শেষ হলো আজকের গল্প পাঠ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।